আমার বাড়ির মালিক একটা ১৬ বছরের মেয়েকে বাড়িতে কাজের জন্য রাখলো। মেয়েটিকে দেখতে খুবই সুন্দর। রাত হলেই আমার মনে হতো যদি আমি মেয়েটাকে একবার কাছে পেতাম, কিন্তু বাড়ির মালিকের ভয়ে আমি নিজেকে সংযত করে রাখতাম। একদিন রাতে বাড়ির মালিক বাড়িতে ছিলেন না। সেই সুযোগে আমি আস্তে করে ওর ঘরে ঢুকলাম আর চুপচাপ ওর পাশে গিয়ে শুয়ে পড়লাম। কিন্তু তারপর ওই ১৬ বছরের মেয়ে আমাকে মালিক ভেবে আমার সাথে যা করলো, তাতে তো আমার মাথাই ঘুরে গেল। আমি ছোট থেকেই স্যারের ফরমাস খেটে বড় হয়েছি। আসলে আমার বাবা মা ডিএম সাহেবের বাংলোয় কাজ করতো আর ওখানেই সার্ভেন্ট কোয়ার্টারে থাকতো। তাই আমার ছোটবেলাটাও মালিক আর মালকিনের ফরমাস খেটেই কেটে গেছে। আমি যখন বড় হয়ে গাড়ি চালানো শিখলাম, তখন মালিকই আমায় ওনার গাড়ির ড্রাইভার হিসেবে কাজে রেখে দিল। তারপর যখন আমার বোনের বিয়ের বয়স হলো, আমার বাবা মা ওকে নিয়ে গ্রামে চলে গেল। আমিও ওদের সাথে গ্রামে চলে যেতে চেয়েছিলাম, কিন্তু বাবা মা বারণ করলো। কারণ আমি যদি কাজ ছেড়ে দিই তাহলে সংসার চলবে কিভাবে? বাবা মা চলে যাওয়ার পর আমার খুব একা লাগতো। কিন্তু তখন স্যার আমায় বললেন, তুমি মন খারাপ কেন করছো? আমরা তো আছি। সত্যি কথা বলতে আমার মালিক খুবই ভালো মানুষ ছিলেন, আমায় খুব ভালোবাসতেন। কিন্তু ম্যাডাম খুব কড়া ধাতের মহিলা। ওনার একটাই কাজ ছিল বাড়ির সব চাকর বাকরের উপর নজর রাখা। ওনার নিজের কোনো সন্তান ছিল না, তাই সারাদিন বাড়ির কাজের লোকেদের উপর খিটিরমিটির করত। কাজের একটু এদিক ওদিক হলেই কথা শোনাতে ছাড়তো না। তবে ছুটির দিনে আমরা সবাই একটু শান্তিতে থাকতাম, কারণ সেদিন মালিক বাড়িতে থাকতেন আর উনি ম্যাডামকে বলতেন, তুমি কেন সব সময় ওদের উপর চিল্লামিল্লি করো? ওরাও তো মানুষ না কি? কখনো কখনো ওদেরকেও ২-১ দিনের জন্য ছুটি তো দিতে পারো। ম্যাডাম তখন বলতেন, এই তোমার আশকারাতেই বাড়ির চাকর বাকরগুলো মাথায় উঠে বসে আছে। কিন্তু তার সত্ত্বেও মালিক আমাদের ছুটি দিত। ছুটি পেলেই আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়তাম। আমার সাথে আরও ২জন ছেলে যেত, বরুণ আর রবি। ওরাও এই বাড়িতেই কাজ করে। আমরা ৩জন মিলে প্রথমে গঙ্গার ঘাটে যেতাম স্নান করতে। তারপর হোটেলে দুপুরের খাওয়াটা সেরে একটু ঘুরে সন্ধ্যার আগেই আবার ফিরে আসতাম। বাড়ি ফিরতেই স্যার আমাদের জিজ্ঞাসা করতেন, কিরে, বাইরে বেরিয়ে ভালো করে এনজয় করেছিস তো? আমাদের স্যার খুবই হাসি খুশি স্বভাবের ছিলেন, কিন্তু ম্যাডাম সব সময় মুখটা কেমন যেন ভার করে থাকতেন। আবার আমাদের এটাও বলতেন, কাল তোদের স্যারকে একবার অফিসে যেতে দে, তারপর তোদের সব কটাকে মজা বোঝাবো। সময় এভাবেই এগোতে থাকলো। কিন্তু হঠাৎ আমার জীবনে এমন কিছু ঘটল যা আমার জীবনটাকে পুরো ওলটপালট করে রেখে দিল। আমাদের ম্যাডাম নিজের পার্সোনাল কাজের জন্যে একটা ১৬ বছরের মেয়েকে বাড়িতে কাজে রাখলো। বাড়িতে আরও অনেকেই কাজ করত, কিন্তু তারা সবাই মাঝবয়সী ছিল, ওই ৪০-৫০ বছর। তবে আমি, বরুণ আর রবি বাড়িতে এই ৩জনই কম বয়সী ছিলাম। আমাদের বয়স ২০-২১-এর মধ্যেই ছিল। আর এই বয়সটা এমন যে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণটা একটু বেশিই হতো। আর ওই মেয়েটা তো এমনিতেই দেখতে খুব সুন্দর ছিল। আমরা ৩জনই যখন ওই মেয়েটাকে প্রথম দেখলাম, আমাদের তো মাথায় ঘুরে গেছিল। আমরা তো একভাবে ওর দিকেই তাকিয়েছিলাম। কিন্তু ম্যাডামের তীক্ষ্ণ আওয়াজ আমাদের কানে আসতেই জ্ঞান ফিরল আমাদের। ম্যাডাম আমাদের উপর চিল্লিয়ে বলে উঠলেন, কি দেখছিস এইভাবে? আগে কখনো মেয়ে দেখিসনি নাকি? যা নিজের কাজ করগে,
শুধু সময় নষ্ট করার ধান্দা। যা এখান থেকে। আমরা আর দাঁড়িয়ে না থেকে তক্ষুনি ঘর থেকে বাইরে বেরিয়ে আসলাম। বাইরে বেরিয়েই বরুণ বলল, ভাই, মেয়েটাকে কি দেখতে বল? আমি তো এক দেখাতেই পাগল হয়ে গেছি। তক্ষুনি রবিও বলে উঠল, ঠিক বলেছিস ভাই, আমি তো ওর দিক থেকে চোখই ফেরাতে পারছিলাম না। এত সুন্দর মেয়ে আমি আগে কখনো দেখিনি। ওদের কথা শুনে আমার খুব রাগ হলো। আমি বললাম, তোদের কি বাড়িতে মা বোন নেই নাকি? একটা মেয়েকে তোরা এত খারাপ নজরে কি করে দেখিস? দাঁড়া, আমি ম্যাডামকে সব বলবো। কিন্তু সত্যি কথা বলতে ওই মেয়েকে দেখে আমারও শরীরে উত্তেজনা বাড়তে থাকতো। মনে হচ্ছিল যদি মেয়েটাকে একবার কাছে পেতাম। আমার কথা শুনে বরুণ আর রবি নিজের নিজের কাজে চলে গেল। কিন্তু আমার মাথা থেকে যেন এই মেয়ের ভাবনা যাচ্ছিলই না। সারাক্ষণ শুধু ওর কথাই আমি ভাবছিলাম। তাছাড়া বাড়িতে আমার তেমন কোনো কাজও থাকতো না। সকাল 10টায় স্যারকে অফিসে পৌঁছে দিই, আর সারাদিনে যদি ম্যাডামের কোথাও যাওয়ার থাকে তখন গাড়িটা নিয়ে বাইরে বেরোই, না হলে বাড়িতেই ছোটোখাটো কোনো কাজ করি। আমি মনে মনে ভাবলাম, বরুণ আর রবি, ওদের তো বাড়ির মধ্যে ঢোকার পারমিশন নেই, কিন্তু আমি তো বাড়ির মধ্যে ঢুকতে পারি। তাই যে করেই হোক আমি ওই মেয়ের সাথে বন্ধুত্ব করব। সেদিন সন্ধ্যাবেলায় আমি জানতাম যে এই সময় ম্যাডাম ঠাকুর ঘরে থাকেন আর 1-2 ঘন্টার আগে পুজো করে বেরোন না। আমি বাড়ির মধ্যে ঢুকে রান্নাঘরের দিকে যেতেই দেখি ওই 16 বছরের মেয়েটা রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাঁধুনির উপর নজর রাখছে আর ওনাকে বলছে রান্নার আগে সব সবজি মাছ ভালো করে ধুয়ে তারপর রান্না করবে, আর হ্যাঁ, রান্নায় তেল মশলা সব ঠিক করে দেবে। ওই মেয়ের বয়স মাত্র 16, কিন্তু দেখে মনে হচ্ছিল যেন ম্যাডামের জেরক্স কপি। মেয়েটার নজর আমার উপর পড়তেই আমাকে হাতের ইশারায় জিজ্ঞাসা করলো, তুমি এখানে কি করছো? আমি ওর ইশারা বুঝে উত্তর দিলাম, যদি কোনো কাজ থাকে আমায় বলবে, আমি বাড়ির ছোটোখাটো কাজও করে দিই। আমার কথা শুনে মেয়েটা বলল, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসো আমার সাথে। এই বলে ও আমাকে স্যারের ঘরে নিয়ে গেল আর বাথরুমে পড়ে থাকা জামা কাপড়গুলো দেখিয়ে বলল, এক কাজ করো, প্রথমে তুমি এই জামা কাপড়গুলো ভালো করে ধুয়ে ফেলো, তারপর ছাদে গিয়ে সব মেলে দিয়ে আসবে। আর হ্যাঁ, এই যে টেবিলে এসব কাগজপত্র পড়া আছে এইগুলো সব গুছিয়ে রাখবে। তারপর হাতের ইশারায় বাথরুমটা দেখিয়ে বলল, ওটাও পরিষ্কার করে দিও, আর রান্নাঘরে গিয়ে ম্যাডামের জন্য স্যুপ বানিয়ে রেখো। এই কাজগুলো হয়ে গেলে আমায় বলো, তারপর আমি তোমায় বলবো আর কি কাজ করতে হবে। এই বলে ও ঘর থেকে বেরিয়ে গেল। তারপর আমি অনেক কষ্টে জামা কাপড়গুলো ধুয়ে ছাদে মেলে দিলাম। তারপর একে একে বাকি কাজগুলো সেরে রান্নাঘরে গিয়ে স্যুপ বানানোর জন্য সবজি কাটছিলাম। দেখি ওই মেয়ে তাড়াতাড়ি করে রান্নাঘরে ঢুকে সোজা আমার কাছে এসে আমার হাত থেকে ছুরিটা নিয়ে বলল, তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাও, ম্যাডাম আসছে। আমি তো ওর কথা শুনে অবাক হয়ে গেলাম। জানি না কেন আমি সরার আগেই ও আমাকে ধাক্কা মেরে সরিয়ে দিল। এমনভাবে ধাক্কা মারল যে আমি সোজা মেঝেতে গিয়ে পড়লাম। আমি ঠিকভাবে উঠে দাঁড়ানোর আগেই দেখি মেয়েটা ছুরি নিয়ে সবজি কাটছে, আর সেই মুহূর্তেই ম্যাডামও রান্নাঘরে চলে এলো। আমাকে এইভাবে নিচে বসে থাকতে দেখে ম্যাডাম বলল, তুমি এখানে কি করছো? আমি যেই বলতে যাব, ম্যাডাম আমি সবজি কাটছিলাম, কিন্তু আমার বলার আগেই ওই মেয়ে আমাকে থামিয়ে দিয়ে বলল, ম্যাডাম আমি তো কখন থেকে একে বলছি যে তুমি খামোখা এখানে কেন বসে আছো? তুমি বাইরে যাও, দেখো বাইরে কি কাজ আছে। কিন্তু এ তো আমার উপর নজর রাখতেই ব্যস্ত। বলছে ঠিক করে কাজ করো, আমি দেখব তুমি কেমন কাজ করো। তারপর কোমরে হাত রেখে বলছে,
আমি এক্ষুনি স্যারের ঘর পরিষ্কার করে ওনার সব জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়ে এই এলাম আপনার জন্য স্যুপ বানাতে। আর এখানে বসে বসে দেখছে যে আমি ঠিক করে কাজ করছি কি না। আমার মুখ থেকে তো কোনো কথাই বের হচ্ছিল না। আমি শুধু অবাক হয়ে ওই মেয়ের দিকেই তাকিয়ে থাকলাম। নিজের সব কাজ আমাকে দিয়ে করিয়ে কিভাবে ম্যাডামের সামনে মিথ্যে কথা বলছে যে সব কাজ ওই করেছে। আমি বললাম, না না ম্যাডাম, এই মেয়েটা তো। আমার মুখের কথা শেষ হওয়ার আগেই ম্যাডাম আমাকে ধমক দিয়ে বলে উঠলেন, তুমি কে? ওর উপরে নজর রাখছো? আর যদি কোনোদিনও দেখেছি তুমি এই সময় ঘরের মধ্যে আছো, তাহলে দেখো আমি তোমার কি করি। যাও, বেরিয়ে যাও, গিয়ে দেখো বাইরে কি কাজ আছে। আমি সাথে সাথে ওই ঘর থেকে বেরিয়ে গেলাম। এত রাগ হচ্ছিল না কি বলবো। এই ঘটনাটা যদি বরুণ আর রবি জানতে পারে তাহলে আমার আর মান সম্মান থাকবে না। অবশ্য ওরা দুজন তো বিকেলবেলায় বাড়ি ফিরে যায়। থাকি তো শুধু আমি একাই এই সার্ভেন্ট কোয়ার্টারে। এভাবে বেশ কিছুদিন পর একদিন রাতে স্যার আমাকে ডেকে পাঠালো। আমি তো গিয়ে অবাক হয়ে গেলাম, কারণ স্যার নিজের ঘরে না শুয়ে গেস্ট রুমে শুয়ে আছে। আমি জানতে চাইলে স্যার বললেন, আজ থেকে তোমার ম্যাডামের সাথে একটা মেয়ে শোবে। আমি বুঝতে না পেরে জিজ্ঞাসা করলাম, কেন স্যার? তখন একটু চুপ করে থেকে উনি বললেন, তুমি তো জানো এই বাড়িতে সব কিছুই তোমার ম্যাডামের ইচ্ছে মতো হয়। আমার কথার কোনো গুরুত্ব আছে নাকি এই বাড়িতে? আমি স্যারকে ওষুধ আর দুধের গ্লাসটা দিয়ে বাইরে বেরিয়ে এসে দেখি ম্যাডামের ঘর থেকে বেশ জোরে জোরে কথা বলার আওয়াজ আসছে। আমার একটু কৌতূহল হলো। আমি তখন ঘরের বাইরে দাঁড়িয়ে দরজায় কান পেতে কথা শোনার চেষ্টা করলাম। তবে আমি যা শুনলাম তা শুনে তো আমার মাথা ঘুরে গেল। আমি তাড়াতাড়ি করে নিজের কোয়ার্টারে চলে গেলাম। তারপর থেকে আমার মাথায় শুধু এটাই ঘুরতে থাকলো যে আমি যা শুনেছি তা কি ঠিক? ম্যাডামের ঘরে ওই মেয়ের শোয়ার কারণটা কি আমি ঠিক বুঝতে পারছিলাম না। এমনিতে এই মেয়েটা আমার সাথে খুব একটা ভালো ব্যবহার করে না, কিন্তু তবুও ওই মেয়েকে আমার খুব পছন্দ। মনে মনে আমি ওকে ভালোবাসি। সারা দিন ম্যাডাম আমার উপর এত নজর রাখে যে আমি ওই মেয়েটার সাথে কথাই বলতে পারতাম না। রাতেও ম্যাডাম ওই মেয়েটাকে নিজের কাছে নিয়েই শুতেন। আমি তো সুযোগ খুঁজছিলাম কিভাবে মেয়েটার সাথে কথা বলা যায় আর আমি তাকে নিজের মনের কথা বলতে পারি। কিন্তু ম্যাডাম সব সময় আমার উপর নজর রাখতেন। তবে একবার ওই মেয়েটার সাথে কথা বলার সুযোগ আমি পেয়েছিলাম। আসলে হয়েছিল কি, একদিন সন্ধ্যার পর যখন বেশিরভাগ কাজের লোক কাজ থেকে বাড়ি চলে গেছিল, সেই সময় আমি ধীরে ধীরে বাড়ির ভেতরে ঢুকলাম। ও ওই সময় রান্নাঘরেই থাকে, তাই আমিও ওই দিকেই গেলাম। দেখলাম ও রান্নাঘরেই আছে। আমিও একটু সাহস করে ওর একেবারে পাশে গিয়ে দাঁড়ালাম। কিছুক্ষণ পর ও যেই পেছন ঘুরতে যাবে অমনি আমায় দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, তুমি এখানে কি করছো? আমি বললাম, একটু ধীরে বলো, ম্যাডাম চলে আসবে, আমার তোমার সাথে কিছু কথা আছে। আমার কথা শুনে এমনভাবে কোমরে হাত দিয়ে এগিয়ে এলো, মনে হচ্ছিল যেন আমার সাথে ঝগড়া করবে। কিন্তু তবুও আমি ভাবলাম এমন সুযোগ আর পাবো না। আজ আমাকে মনের কথা বলতেই হবে। তাই একটু সাহস করে বললাম, আমার তোমাকে খুব ভালো লাগে, আমি তোমাকে ভালোবাসি। এই কথাটা শোনা মাত্রই ও আমার গালে কষিয়ে মারল একটা থাপ্পড়। বলল, তোমার লজ্জা করে না? আয়নায় নিজের মুখ দেখেছো কখনো? ও এত জোরে চিল্লিয়ে কথাগুলো বলছিল যে ওর আওয়াজ শুনে ম্যাডাম রান্নাঘরে চলে এলো। ও সব কথা ম্যাডামকে বলে দিল। ম্যাডাম তো শুনেই আমাকে যা নয় তাই বলতে শুরু করে দিল। বলল, তোমার সাহস কি করে হলো
এরকম ধরনের কথা বলার? কিন্তু আমি তো কোনো খারাপ কথা বলিনি, শুধু বলেছিলাম যে ওকে আমি ভালোবাসি। ওর আমাকে পছন্দ না হলে তক্ষুনি মানা করে দিতে পারতো। ম্যাডাম আমাকে বাইরে বেরিয়ে যেতে বলল। আমার গালে চড়ের দাগ দেখে বরুণ আর রবি আমায় নিয়ে হাসতে থাকলো। এত অপমানিত হওয়ার পর আমি ঠিক করে নিয়েছিলাম যে এখানে আর থাকবো না, অন্য কোথাও কাজ খুঁজে নেব। ম্যাডাম ছোট থেকে আমাকে দেখছেন, উনি কি করে বিশ্বাস করলেন যে আমি কোনো খারাপ কাজ করতে পারি? আর ওই মেয়েটাও কাঁদতে কাঁদতে আমার উপর সব দোষ চাপিয়ে দিল। বলল এই ছেলেটার তো প্রথম থেকেই আমার উপর খারাপ নজর ছিল। ও সুযোগ খুঁজতো কবে আমায় একা পাবে আর আমার সাথে খারাপ কিছু করবে। আমি তো ওর কথাগুলো শুধু হাঁ করে শুনছিলাম। এসব কি বলছে এই মেয়ে? হ্যাঁ, আমি সুযোগ খুঁজছিলাম ঠিকই, কিন্তু কোনো খারাপ কাজ করার জন্য না। আমি ওকে ভালোবাসি সেটা বলার জন্য। কিন্তু ওই মেয়ে তো আমার উপর মিথ্যে দোষ চাপিয়ে দিল। আমি জানি না এখন আমি কোথায় যাব, কি করব। কিন্তু আমার পক্ষে আর এখানে থাকা সম্ভব নয়। তাই আমি নিজের সব জামা কাপড় ব্যাগে গুছিয়ে নিয়ে রুম থেকে বেরিয়ে গেলাম। মেন গেটের বাইরে বেরোতে যাব, তখনই পেছন থেকে আওয়াজ এলো, কোথায় যাচ্ছ? পিছন ফিরে দেখি স্যার আমার পেছনে দাঁড়িয়ে আছে। আমি নিজের চোখের জল মুছে বললাম, স্যার আমি আর এখানে থাকতে পারবো না। আসলে আপনার নুন খাওয়ার দিন আমার শেষ হয়ে গেছে। স্যার আমার কথা শুনে জিজ্ঞাসা করলো, কি হয়েছেটা কি সেটা তো বলো। আমি তখন স্যারকে সব কথা বললাম, আর তার সাথে এটাও বললাম যে আমি আর এই বাড়িতে থাকতে পারবো না। কিন্তু স্যার আমাকে কিছুতেই বাড়ি ছেড়ে যেতে দিচ্ছিল না। বলল, তুমি কোথাও যাবে না, আমি তোমার ম্যাডামের সাথে কথা বলবো। আমি বললাম, না, ওই মেয়েটা যেভাবে আমার উপর মিথ্যে দোষ চাপালো আর ম্যাডাম ওর কথায় বিশ্বাস করে আমাকে এত খারাপ খারাপ কথা বলল, আমি আর নিজের সম্মান নষ্ট করে এখানে থাকতে পারবো না। এই বলে আমি বেরিয়ে গেলাম, কিন্তু কোথায় যাব জানি না। তাই পাশেই একটা পার্কে গিয়ে বসলাম। খুব কান্না পাচ্ছিল আমার। ছোট থেকে যেখানে বড় হয়েছি, আজ এইভাবে আমাকে সেখান থেকে চলে আসতে হলো। আমার মেয়েটার উপর খুব রাগ হচ্ছিল। সেদিন যখন দরজায় কান লাগিয়ে কথা শুনছিলাম, তখন ওই মেয়েটাই ম্যাডামকে উল্টোপাল্টা কথা বলছিল স্যারের নামে। মেয়েটাকে দেখতে এত সুন্দর আর মনটা এত খারাপ, আমার তো বিশ্বাসই হচ্ছিল না। আমি পার্কের বেঞ্চে বসে বসে এই সবই ভাবছিলাম। তখনই আমার পেছনের বেঞ্চে দুটো ছেলে এসে বসলো। ওই ছেলে দুটো নিজেদের মধ্যে যা কথা বলছিল সেটা শুনে তো আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। কথাগুলো শোনার পর আমি কিছুক্ষণ ধরে ভাবছিলাম যে কি করব আর কি করব না। যে আমাকে এইভাবে অপমান করলো, মনে তো হচ্ছিল যেন ওনাকে ওনার হালেই ছেড়ে দিই। কিন্তু পরক্ষণেই বাবার কথাটা মনে পড়ে গেল। উনি আমায় বলেছিলেন, যাই হোক না কেন কখনো মালিকের সাথে বিশ্বাসঘাতকতা করবে না। এবার আমি ঠিক করলাম যে যাই হোক না কেন আমি স্যারের কোনো ক্ষতি হতে দেব না। তারপর আমি নিজের ব্যাগ নিয়ে আবার স্যারের বাড়ি ফিরে গেলাম। তখন রাত প্রায় 8টা। আমি ম্যাডামের ঘরের দিকে যাচ্ছিলাম ওনাকে ভালোভাবে বোঝানোর জন্য যে আসলে ব্যাপারটা কি হয়েছিল। আমি ম্যাডামের ঘরের দিকে যাচ্ছিলাম ওনাকে ভালোভাবে বোঝানোর জন্য যে আসলে ব্যাপারটা কি হয়েছিল। আর আজ আমি পার্কে বসে কি শুনলাম সেটাও বলার ছিল। কিন্তু দরজার কাছে আসতেই মনে হলো যেন ম্যাডামের ঘরে অন্য কেউ আছে। আমি যেই আস্তে করে দরজাটা খুললাম, সামনে স্যারের সাথে ওই 16 বছরের মেয়েটাকে দেখে আমি তো অবাক হয়ে গেলাম। আমি ওখানে এসেছিলাম ম্যাডামকে আসল সত্যিটা বলতে, কিন্তু এখানে এসে তো আমি অন্য এক সত্যি জানতে পারলাম। হঠাৎ স্যারের নজর আমার উপর পড়তেই উনি আমাকে দেখে বেশ কিছুটা ঘাবড়ে গেলেন। আর ওই মেয়েটা তো আমাকে দেখে কোথায় লুকোবে বুঝতে পারছিল না। স্যার আমাকে বলল, তুমি তো কাজ ছেড়ে চলে গেছিলে।
আমি তখন বললাম, চলে তো আমি গেছিলাম, কিন্তু আমি এমন একটা কথা জানতে পেরেছি যেটা জানার পর আমাকে এখানে আসতেই হলো। আমি আপনাদের নুন খেয়েছি, তাই আপনাদের কোনো খারাপ হোক আমি সেটা দেখতে পারবো না। কিন্তু আমি এটা জানতাম না যে এখানে এসে আমি অন্য কিছু দেখব। স্যার তখন বলল, আমি এই মেয়েটাকে বিয়ে করেছি কারণ আমি একটা বাচ্চা চাই। আর তুমি তো জানোই বিয়ের এত বছর হওয়ার পরও আমাদের কোনো বাচ্চা নেই। এমনিতে এর বয়স 23 বছর, কিন্তু আমি তোমার ম্যাডামকে 16 বছর বলেছি, কারণ তোমার ম্যাডাম কম বয়সী মেয়েকে কাজে রাখতে চেয়েছিল। তুমি বলো কি বলতে এসেছো? আমি বললাম, আজ যখন বাড়ি থেকে বেরিয়ে আমি পার্কে গিয়ে বসেছিলাম, সেখানেই আমার পাশে দুজন ছেলেও বসেছিল। তারা বলছিল যে আজ ওরা আপনার বাড়িতে চুরি করতে আসবে। আমি শুধু এটাই বলতে এসেছিলাম। আমার কথা শুনে তখনই স্যার পুলিশকে ফোন করলো, আর সাথে সাথে বেশ কয়েকজন কনস্টেবল বাড়ি পাহারা দেওয়ার জন্য চলে আসলো। কিন্তু আমি স্যারের রহস্যটা জেনে গিয়েছিলাম, তাই উনি আমাকে অনেক টাকা দিল। বলল, এই সত্যিটা তুমি এখন কাউকে বলবে না, কারণ এখন ম্যাডাম সত্যিটা জানলে মেনে নিতে পারবে না। যখন ম্যাডাম জানতে পারবে যে আমি বাবা হতে যাচ্ছি, তখন ম্যাডাম নিজেই এই ব্যাপারটাকে মেনে নেবে। আমি ওনার কথায় সম্মতি জানিয়ে ঘর থেকে বেরিয়ে গেলাম, কারণ ওই মেয়েটা একটা সময় আমার একতরফা ভালোবাসা ছিল, তাই ও ভালো থাকুক আমি তাই চাই। বন্ধুরা, আশা করছি আজকের গল্পটা আপনাদের ভালো লেগেছে। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।